নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, সারা জীবন পড়ে এসেছি লেডিস ফার্স্ট, এবং সেটা পালন করাও আমাদেরকে শিক্ষা দিয়েছে পরিবার থেকে, আমাদের স্কুল কলেজ সব জায়গায় লেডিস ফার্স্ট। কিন্তু বাংলাদেশে এমন একটি অবস্থা, এখন এমন মানুষের খপ্পরে পড়েছে যে হয় লেডিস লাস্ট আর নাইলে লেডিস ঘরের ভিতরে। এই হয়েছে অবস্থা। আজকে লেডিসরা রাস্তায় নেমেছিল তথাকথিত দ্বিতীয় স্বাধীনতার জন্য, কিন্তু এখন তারা পরাধীন। তো আজকে আমরা কথা বলবো বাংলাদেশে যেই জঙ্গিপনার যেই বিস্তার ঘটেছে, এটা কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে আস্তে আস্তে প্রকাশ হচ্ছে, এবং নিউ ইয়র্ক টাইমস এই ব্যাপারে একটা বিশদ রিপোর্ট করেছে আজকে। তো আপনারা যদি নিউ ইয়র্ক টাইমসের হেড অফিসের সামনে, অর্থাৎ নিউ ইয়র্কে যদি কেউ এই টাইমস বিল্ডিংয়ের সামনে দেখেন যে গরু জবাই হচ্ছে, তাহলে আমাকে একটু জানাবেন। কারণ এর আগে এই জঙ্গিপনার খবর ছাপানোর কারণে প্রথম আলোর অফিসের সামনে কিন্তু গরু জবাই হয়েছিল। তো এখন দেখতে চাচ্ছি যে গরু জবাইটা নিউ ইয়র্কে হচ্ছে কিনা। এনিওয়ে দর্শক, সারা দেশ থেকে আমরা শুধু শুনি যে সব ভালোই নাকি বাংলাদেশ সয়লাভ হয়ে যাচ্ছে। এই শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার ইউনুস নাকি বাংলাদেশকে একদম সুজলা সুফলা তো বটেই, একদম বেহেশত বানিয়ে ফেলাইছেন। বেসিক্যালি শান্তিতে ভরপুর বাংলাদেশ এই মুহূর্তে। তো আসুন আমরা দেখি সেই শান্তির দেশে এখন কি ঘটতেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, নতুন বাংলাদেশে উগ্রবাদ উত্থানের শঙ্কা। প্রতিবেদনকে বিভ্রান্তির বলছে সরকার। তো সরকার তো বলেই সব কিছুই বিভ্রান্তিকর। সরকার বলে যে না, সবই ঠিক আছে, শুধু সংখ্যালঘুদের ওপর একটু নির্যাতন হয় রাজনৈতিক কারণে। যেমন সংখ্যালঘুরা রাজনীতি করতে পারবে না, রাজনীতি করলে তাদেরকে মারধর, এটা হচ্ছে সরকারি বয়ান আর কি। তারপরেও আমি এই বিষয়টি নিয়ে, আজকের এই প্রতিবেদনটা নিয়ে খুব বেশি ব্যক্তিগত মতামত দেব না, কিন্তু কারণ এই প্রতিবেদনে অনেক কিছু উঠে এসেছে, অনেক আঙ্গিকে তারা বিষয়টিকে বিশ্লেষণ করেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের শুরুতে বলা হয়, নারীর শরীরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে উগ্রবাদীরা বিষয়টি শুরু করেছিল। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের কর্তৃত্ববাদী নেতাকে উৎখাতের পর এক ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতার মধ্যে একটি শহরের ধর্মীয় মৌলবাদীরা ঘোষণা দিয়েছে তরুণীরা আর ফুটবল খেলতে পারবে না। আরেকটি শহরে এই মৌলবাদীরা এমন এক ব্যক্তিকে ছেড়ে দিতে পুলিশকে বাধ্য করেছে, যিনি হিজাব না পরায় প্রকাশ্যে এক নারীকে হেনস্থা করেছিলেন। পরে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। তো এই মুহূর্তে বলে রাখা দরকার যে এইখানে ঢাকায়ও এই ঘটনা ঘটেছে। হিজবুত তাহরির নেতাকে এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া থানায় গিয়ে তাকে কিন্তু ছাড়িয়ে নিয়েছে। সুতরাং এটা যে এক প্রান্তে হয়েছে সেটা না, ঢাকাতেও স্বয়ং উপদেষ্টা মহোদয় সেই কাজটি করেছেন। এরপর আরও নির্লজ্জ আহ্বান জানানো হয়েছে। ঢাকায় এক সমাবেশে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছে, সরকার যদি ইসলাম অবমাননাকারীদের মৃত্যুদণ্ড না দেয় তাহলে তারাই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করবেন। এর কয়েকদিন পর একটি নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী ইসলামী খেলাফত প্রতিষ্ঠার দাবিতে বড় মিছিল করেছে। বাংলাদেশ যখন গণতন্ত্র পুনর্নির্মাণ ও 17.5 কোটি মানুষের জন্য নতুন এক ভবিষ্যৎ তৈরির চেষ্টা করছে, তখন দীর্ঘদিন ধর্মনিরপেক্ষতার আড়ালে লুকিয়ে থাকা ইসলামী উগ্রপন্থীরা প্রকাশ্যে আসতে শুরু করেছে। ইসলামপন্থী বেশ কয়েকটি দল ও সংগঠনের প্রতিনিধিরা, যেগুলির মধ্যে কয়েকটি আগে নিষিদ্ধ ছিল, বিভিন্ন সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেছে তারা বাংলাদেশকে আরও মৌলবাদী পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। এই পরিবর্তন দেশের বাইরে থেকে খুব সামান্যই নজরে এসেছে। ইসলামপন্থী নেতারা জোর দিয়ে বলেছেন,
বাংলাদেশে এমন একটি ইসলামী সরকার হোক যে সরকার ইসলাম অবমাননাকারীদের শাস্তি দেবে এবং শালীনতা প্রতিষ্ঠা করবে। এই অস্পষ্ট ধারণাগুলো অন্যান্য জায়গায় বেআইনি কর্তৃপক্ষের শাসন বা ধর্মতান্ত্রিক শাসনের পথ তৈরি করে দিয়েছে। নতুন সংবিধানের খসড়া তৈরির সঙ্গে জড়িত আছেন এমন কর্মকর্তারা স্বীকার করেছেন এই খসড়ায় বাংলাদেশের ধর্মনিরপেক্ষ পরিচয়টি বাদ দেওয়া হতে পারে। সেখানে বহুত্ববাদ প্রতিস্থাপন করা হবে এবং দেশকে আরও ধর্মীয় ভিত্তিতে পুনর্গঠন করা হবে। দেশের নিপীড়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যেসব নারী শিক্ষার্থীরা পথে নেমেছিলেন তাদের জন্য মৌলবাদীদের এই উত্থান বিশেষভাবে বেদনাদায়ক। নারী শিক্ষার্থীরা শেখ হাসিনার একদলীয় শাসনের পরিবর্তে বৈচিত্র্যপূর্ণ গণতান্ত্রিক ও উন্মুক্ত পরিবেশ প্রতিষ্ঠা হবে বলে আশা করেছিলেন, কিন্তু তাদের এখন ধর্মীয় লোকরঞ্জনের বিরুদ্ধে লড়তে হচ্ছে। তাদের লড়াই করতে হচ্ছে এমন এক গোষ্ঠীর বিরুদ্ধে যারা হিন্দু ও ইসলামের ছোট ছোট সম্প্রদায়ের অনুসারী সহ নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের ঝুঁকিতে ফেলে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান থেকে স্নাতক 29 বছর বয়সী শেখ তাসনিম আফরোজ এমি বলেন, আমরা বিক্ষোভের সামনের সারিতে ছিলাম, আমরা রাস্তায় আমাদের ভাইদের রক্ষা করেছি, এখন 5-6 মাস পর দেখছি পুরো ব্যাপারটা উল্টে গেল। সমালোচকরা বলছেন 84 বছর বয়সী নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার চরমপন্থী শক্তির বিরুদ্ধে যথেষ্ট কঠোর পদক্ষেপ নেয়নি। তারা অভিযোগ করছেন অধ্যাপক ইউনূস অপেক্ষাকৃত নমনীয়, গণতান্ত্রিক সংস্কারের ছায়ায় হারিয়ে যাওয়া ও সংঘাত বিমুখ। তিনি স্পষ্ট দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে পারেননি, ফলে চরমপন্থীরা আরও বেশি জনসাধারণের স্থান দখল করে নিয়েছে। অধ্যাপক ইউনূসের সহকারীরা একটি সূক্ষ্ম ভারসাম্যমূলক পদক্ষেপের কথা বলছেন। তারা বলছেন বছরের পর বছর ধরে একটি কর্তৃত্ববাদী শাসন জারি ছিল, এখন অবশ্যই বাক স্বাধীনতা ও প্রতিবাদের অধিকার রক্ষা করতে হবে, কিন্তু এটি করলে মূলত চরমপন্থী দাবির জন্য একটি দরজা উন্মুক্ত হয়ে যায়। শেখ হাসিনার পতনের পর পুলিশের মনোবল ভেঙে পড়েছে। তারা আজ নিজেদের অবস্থান ধরে রাখতে পারছে না। সামরিক বাহিনী কিছু পুলিশিং দায়িত্ব নিয়েছে বটে, তবে তারাও অন্তর্বর্তী সরকার ও ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে ক্রমেই বিরোধে লিপ্ত হচ্ছে, কারণ ছাত্ররা অতীতের নৃশংসতার জন্য কর্মকর্তাদের দায়ী করেন। বাংলাদেশে এখন যা ঘটতে শুরু করেছে তা মৌলবাদের এক ঢেউকে প্রতিফলিত করে, যা এই অঞ্চলকে গ্রাস করে ফেলেছে। আফগানিস্তান একটি চরম জাতিগত ধর্মীয় রাষ্ট্রে পরিণত হয়েছে। সেখানে নারীদের মৌলিক স্বাধীনতা থেকে বঞ্চিত করা হচ্ছে। পাকিস্তানে উগ্র ইসলামপন্থীরা বছরের পর বছর সহিংসতার মাধ্যমে তাদের চাওয়া পাওয়া বাস্তবায়ন করে আসছে। ভারতে একটি প্রতিষ্ঠিত হিন্দু ডানপন্থী দল দেশটির ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের ঐতিহ্যকে খাটো করেছে। বৌদ্ধ চরমপন্থীদের নিয়ন্ত্রিত মিয়ানমারে জাতিগত নির্মূল অভিযান চালানো হচ্ছে। নাহিদ ইসলাম বলেছেন, দেশ চরমপন্থার দিকে ঝুঁকে পড়ার ভয় আছে। নাহিদ ইসলাম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন, যিনি নতুন একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়ার জন্য সরকার থেকে পদত্যাগ করেছিলেন। তবে নাহিদ ইসলাম আশাবাদী, সংবিধানে পরিবর্তন আনা হলেও গণতন্ত্র, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ধর্মীয় উগ্রবাদের প্রতি ঘৃণা করার মতো মূল্যবোধগুলি টিকে থাকবে। তিনি বলেন, আমি মনে করি না বাংলাদেশে এমন কোনো রাষ্ট্র গড়ে তোলা সম্ভব যা এই মৌলিক মূল্যবোধগুলোর বিরুদ্ধে যায়। কেউ কেউ শিল্প ও বুদ্ধিভিত্তিক বিতর্কের গভীর ঐতিহ্যের সঙ্গে বাঙালি সংস্কৃতির সংযোগের দিকে ইঙ্গিত করেন। আবার কেউ কেউ দেশের অর্থনীতির আকার নিয়ে আশার আলো দেখতে পান। বাংলাদেশের অর্থনীতির সঙ্গে নারীরা গভীরভাবে জড়িত। নারীদের 37% আনুষ্ঠানিক শ্রমশক্তিতে আছেন, যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ হারের একটি। এই নারীদের জোর করে ঘরে ঢুকানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে। 15 বছর ধরে শেখ হাসিনা এই চরমপন্থী শক্তিগুলিকে একই সঙ্গে দমন ও তুষ্ট করার চেষ্টা করেছেন, আর এই দীর্ঘ সময়ে চরমপন্থী শক্তিগুলো তাদের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছে। শেখ হাসিনা একটি পুলিশি রাষ্ট্র চালিয়েছিলেন। তার সরকার ইসলামপন্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিল।
যার মধ্যে মূলধারার কাছাকাছি থাকা ব্যক্তিরাও ছিলেন যারা রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারেন। একই সঙ্গে তিনি হাজার হাজার অনিয়ন্ত্রিত ইসলামী ধর্মীয় মাদ্রাসা অনুমোদন দিয়েছিলেন এবং শত শত মসজিদ নির্মাণে $100 কোটি ব্যয় করেছিলেন। $100 কোটি মানে 12,000 কোটি টাকা। এর মাধ্যমে তিনি ইসলামী দলগুলোর ধর্মীয় রক্ষণশীল অংশকে জয় করার চেষ্টা করেছিলেন। শেখ হাসিনার বিদায়ের পর ছোট ছোট চরমপন্থী দলগুলো যারা এই ব্যবস্থাকে সম্পূর্ণরূপে উল্টে দিতে চায় এবং গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কাজ করতে চাওয়া মূলধারার ইসলামপন্থী দলগুলো উভয় অংশই আরও মৌলবাদী বাংলাদেশের একটি যৌথ লক্ষ্যে একত্র হচ্ছে বলে মনে করা হচ্ছে। বৃহত্তম ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী এখন একটি বড় সুযোগ দেখছে। বিশ্লেষক ও কূটনীতিকরা বলছেন, উল্লেখযোগ্য ব্যবসায়িক বিনিয়োগের অধিকারী এই দল দীর্ঘমেয়াদী খেলা খেলছে। অবশ্য বছরের শেষের দিকে যে নির্বাচন প্রত্যাশা করা হচ্ছে তাতে তাদের জয়ের সম্ভাবনা কম। তারপরও দলটি মূলধারার ধর্মনিরপেক্ষ দলগুলোর প্রতি মানুষের মনে সৃষ্ট অসন্তোষকে পুঁজি হিসাবে দেখার আশা করছে। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন, দলটি একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র চায়। তাদের কাছে ধর্ম ও রাজনীতির মিশ্রণে তুরস্ক হলো সবচেয়ে বড় উদাহরণ। মিয়া গোলাম পারওয়ার বলেন, ইসলামে নারী ও পুরুষের আচরণ ও নীতিশাস্ত্রের দিক থেকে নৈতিক দিক নির্দেশনা রয়েছে। এই নির্দেশনাগুলোর মধ্যে নারীরা যে কোনো পেশায় অংশ নিতে পারেন, যেমন খেলাধুলা, গান, থিয়েটার, বিচার বিভাগ, সামরিক বাহিনী, আমলাতন্ত্র ইত্যাদিতে নারীর অংশগ্রহণে বাধা নেই। তবে বর্তমান রাজনৈতিক শূন্যতার মধ্যে স্থানীয় পর্যায়ে পুরুষেরা ইসলামিক শাসন ব্যবস্থায় নিজস্ব ব্যাখ্যা নিয়ে আসছেন। স্থানীয় মেয়েদের অনুপ্রাণিত করতে কৃষি নির্ভর শহর তারাগঞ্জে গত মাসে 2টি নারী দলের মধ্যে ফুটবল ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলেন আয়োজকরা। মেয়েরা যখন খেলার প্রস্তুতি নিচ্ছিল তখন শহরের এক মসজিদের নেতা আশরাফ আলী ঘোষণা দেন, নারী ও মেয়েদের ফুটবল খেলতে দেওয়া উচিত নয়। ক্রীড়া সংগঠকেরা সাধারণত শহরের বিভিন্ন স্থানে রিকশায় লাউডস্পিকার বেঁধে খেলার ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে আশরাফ আলী ও তার নিজস্ব লোকদের পাঠিয়ে লাউডস্পিকার লাগিয়ে খেলা দেখতে না যেতে সাধারণ মানুষকে সতর্ক করতে থাকেন। গত 6 ফেব্রুয়ারি নারী খেলোয়াড়রা যখন ড্রেসিং রুমে জার্সি পরছিলেন তখন স্থানীয় কর্মকর্তারা খেলাটি নিয়ে একটি সভা করেছিলেন। আয়োজকদের একজন সিরাজুল ইসলাম বলেন, ফুটবল ম্যাচ বন্ধ করতে প্রয়োজনে আশরাফ আলী শহীদ হবেন বলে ঘোষণা দিয়েছেন। পরে স্থানীয় প্রশাসন নথি স্বীকার করে খেলা বাতিল ঘোষণা করে এবং এলাকায় 144 ধারা জারি করে। ওই ম্যাচে খেলতে বাসে 4 ঘন্টা ভ্রমণ করে এসেছিলেন 22 বছর বয়সী তসলিমা আক্তার। তিনি বলেন, তিনি অনেক গাড়ি, সেনাবাহিনী ও পুলিশ দেখেছেন। তারা খেলোয়াড়দের বলেছিলেন ম্যাচটি বন্ধ। তসলিমা আক্তার আরও বলেন, তার 1 দশকের ফুটবল খেলোয়াড়ি জীবনে এই প্রথম তিনি এমন বিরোধিতার মুখোমুখি হলেন। তসলিমা বলেন, কি হতে পারে তা নিয়ে আমি এখন একটু ভীত। কয়েক সপ্তাহ পর নিরাপত্তা বাহিনীর কয়েক ডজন সদস্যের উপস্থিতিতে আয়োজকরা নারীদের একটি ফুটবল ম্যাচ আয়োজন করেন। তবে সতর্কতা হিসাবে তারা তরুণীদের তাদের হাফ প্যান্টের নিচে স্টকিংস পরতে বলেছিলেন। উগ্রপন্থীদের অবিরাম হুমকির মুখে আয়োজকেরা বলেছেন তারা নিশ্চিত নন তারা আবার ঝুঁকি নেবেন কিনা। মসজিদের ইমাম আশরাফ আলী এক সাক্ষাৎকারে গর্বভরে বলেন, তারাগঞ্জের মতো গ্রামীণ এলাকায় নারীদের ফুটবল অশ্লীলতা বাড়াবে। নারীদের খেলাধুলা ছিল আশরাফের সর্বশেষ লক্ষ্য। বছরের পর বছর ধরে তিনি নির্যাতিত সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের 500 সদস্যকে ওই এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। শেখ হাসিনার সরকারের পতনের রাতেই আহমদিয়া উপাসনালয়ে একদল জনতা হামলা চালায়। আহমদিয়া সম্প্রদায় এখনও ভয়ের মধ্যে আছে। তাদের প্রার্থনালয়ে উপস্থিতি প্রায় অর্ধেক কমে গেছে। আহমদিয়াদের উপাসনালয়ের ধ্বংস হওয়া সাইনবোর্ড পুনর্নির্মাণ বা লাউডস্পিকার থেকে আজান দিতে দেওয়া হচ্ছে না। আশরাফ আলী এসব সহিংসতার দায় এড়িয়ে গেছেন, কিন্তু তার মতো প্রচারকেরা আহমদিয়া ধর্মদ্রোহীদের বহিষ্কার করা প্রয়োজন বলে ক্রমাগত প্রচার চালিয়ে গেছেন। স্থানীয় আহমদিয়া শাখার সভাপতি AKM শফিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষ শ্রদ্ধাশীল, কিন্তু এই ধর্মীয় নেতারা আমাদের বিরোধিতা করে থাকেন। তো এদিকে সরকার বলেছে যে এই নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনটি খুবই বিভ্রান্তিকর
বাংলাদেশের নারীদেরকে, বাংলাদেশের আন্দোলনকে, বাংলাদেশের জনগণের উপর একটা অবিচার করা হচ্ছে। এটা এই 18 কোটি মানুষকে, একটা সমগ্র জাতিকে অন্যায়ভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। এগুলি তিনি বলেছেন, যেটা সচরাচর তাদের বিবৃতি আর কি। তারা বাংলাদেশের এই কথাগুলি কখনোই স্বীকার করে না যা হচ্ছে, বরং তারা বলে যে বাংলাদেশ নাকি খুবই ভালো আছে, সবই হাঙ্কিডোরি, সব মানুষ স্বাধীনভাবে তার জীবনযাপন করতেছে, এগুলি তারা বলে বেড়াচ্ছে। আর বলছে যে সংখ্যালঘুদের উপর যে নির্যাতনগুলি হয়েছে সেগুলি রাজনৈতিক কারণে হয়েছে। তাছাড়া এই 1-2টা ঘটনা ঘটেছে, এটাকে ফলাও করা হয়েছে, ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে বলা হয়েছে। এটা গতানুগতিক একটা যেটা তারা বলে আর কি। তো ডক্টর ইউনূস তো কখনোই সত্যকে স্বীকার করে না, এবং তার পাঙ্গ যারা আছে আশেপাশে, তারাও আজকে এই যে লেবাসের আড়ালে যে জঙ্গি, এটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট। কারণ সমালোচনা সহ্য কেন করবে না তারা? আপনি যদি সমালোচনাকে অস্বীকার করেন, আপনার যদি নিজেরা না দেখেন, অন্যরা কেউ দেখে আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, তারপরেও আপনি অন্ধ সাজেন, তাহলে আপনাকে বলা তো অবশ্যই যায় যে আপনি সেই জঙ্গিদের সিম্পাথাইজার, ইউ আর সাপোর্টার অফ টেররিস্ট, তাই না? এর বাইরে তো আর কোনো বক্তব্য থাকতে পারে না। কিন্তু এইগুলোই তারা করতেছে। অথচ আমরা দেখছি তারা বলেছে বাংলাদেশে সব জায়গায় মহা সমারোহে এই যে ঈদ পালিত হয়েছে, সবাই আনন্দ উৎসব করেছে, উল্লাস করেছে, সুখে শান্তিতে সবাই রয়েছে। কিন্তু আমরা প্রতিদিনই বাংলাদেশে এই যে ধর্ষণ, বাংলাদেশটা এখন ধর্ষণের দেশ হয়ে গেছে গা। বাংলাদেশে এখন ছিনতাই, রাহাজানি, খুন, ধর্ষণ, কি না, গোলাগুলি প্রতিনিয়ত এভরিডে আমরা দেখতেছি। মানুষ বলতেছে যে আমরা আগেই ভালো ছিলাম, দিস ইজ হোয়াট পিপল আর সেইং। কিন্তু না, এখন মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে যে না, তুমি এটা বলতে পারবে না। একমাত্র মোল্লাদের জন্য বাক স্বাধীনতা আছে, অন্যদের কোনো স্বাধীনতা নাই। মোল্লারা যা খুশি করতে পারে, ভাঙচুর করতে পারে, আবার তারা গণপিটুনি খাইলে আবার তাদেরকে এই সরকার হাসপাতালে আবার দেখতেও যায়। দিস ইজ হাউ বাংলাদেশ ইজ রানিং নাও। এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই বাংলাদেশটা একটা জঙ্গি সরকার রাইট নাও। আমি বলবো যে যদিও এই মানে এনজিও গ্রাম সরকার বলে অনেকে, কিন্তু আমার মনে হয় না যে এই উপদেষ্টাদের খুব একটা কর্তৃত্ব আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। বরং এই উপদেষ্টা মণ্ডলীতে যেই মানুষ 2-4টা আছে, এই যে হিজবুত তাহরির এবং এই জঙ্গি 2-4টা শিশু উপদেষ্টা আছে, এরাই সরকারের পুরাটাই নিয়ন্ত্রক, এবং বাইরে যারা তাদের চেলাচামুন্ডা আছে তারা এবং এই ডক্টর ইউনূসের ম্যাটিকুলাস প্ল্যানের একটা পুরাটাই একটা অংশ, এবং তার পরিচয়টা এটা কিন্তু দিন দিন উন্মোচিত হয়ে যাচ্ছে। তো এখন যতই অস্বীকার করুক, নিউ ইয়র্ক টাইমস যখন কথা বলে, দ্য ওয়ার্ল্ড সেজ ইট, ওয়ার্ল্ড লিসেন্স টু ইট, মানে জিনিসটা এইরকম। সুতরাং আপনি যতই অস্বীকার করেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন, তা আপনি বলতেছেন যে আমাদের অর্জন না দেখে আমাদের ব্যর্থতাগুলি দেখতেছে। তো ওই ব্যর্থতারও তো দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, ব্যর্থতাও তো একটা অর্জন নাকি? তো এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন, নমস্কার।